আশা করি দেখা যাচ্ছে। তো যথারীতি আজকে আমরা শুরু করছি এবং আজকে লাস্ট। আজকে আমি বাংলা বিষয় নিয়ে কিছু বলবো এবং সব থেকে মূল বিষয় যেটা, সেটা আমি একটা রুটিন তোমাদেরকে দেখাবো, অর্থাৎ কিভাবে আগামী 6টা মাস পড়াশুনো করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট করা যেতে পারে। কারণ বারংবার একটাই কথা বলবো যে এনটিএ নেটের কম্পিটিশন কিন্তু দিনকে দিন বাড়ছে। সেক্ষেত্রে পড়াশুনোটা কিন্তু খুব জরুরি এবং পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশন এবং কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। অর্থাৎ আমি যদি মোটিভেশন বলি, তোমাদেরকে মোটিভেট করি, তোমরা হয়তো আজকে সারাদিন পড়লে বা কালকে সারাদিন পড়লে, কিন্তু তারপরে সেই বিন্দুটা কোথাও গিয়ে একটা মিলিয়ে যাবে। কেমন ভাবে মিলিয়ে যাবে? আমি যদি এখানে দেখি, অর্থাৎ এখানে যদি আমি একটু বিষয়টা ড্র করার চেষ্টা করি, আমি আজকে মোটিভেট করলাম, তোমরা এতটা উঠলে, সেই মোটিভেশনে কালকেও কিছুটা পড়লে, সেই মোটিভেশনে কালকেও কিছুটা পড়লে, অর্থাৎ মোটিভেশন কিন্তু আস্তে 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 মিলিয়ে যাবে। কিন্তু যদি তোমাদের মধ্যে, আমি আজকে রুটিন নিয়ে একটু আলোচনা করব, সেই রুটিনের মাধ্যমে যদি একটা ধারাবাহিকতা গড়ে ওঠে, অর্থাৎ তোমরা যদি একটু ধারাবাহিকভাবে পড়াশুনো করার চেষ্টা করো, তাহলে কিন্তু বিষয়টা ঠিক এরকম এরকম, অর্থাৎ একদম রুটিন। যেমন আমরা প্রত্যেক দিন খাবার খাই, যেমন আমরা প্রত্যেক দিন স্নান করি, ঠিক আছে, আমাদের যে নিত্য দৈনন্দিন কাজ, সেগুলো আমরা যেমন ভাবে করি, পড়াশোনাটাও কিন্তু ঠিক তেমন। আর সব থেকে বড় জিনিস যেটা, পড়াশোনা একটা সাধনা। বলে বলে মোটিভেট করে করে হয় না। ঠিক আছে, কেউ খুব ডাউন হয়ে গেছে, বাড়ি থেকে খুব প্রবলেম, হ্যাঁ, পার্সোনাল লাইফে প্রবলেম চলছে, সে মোটিভেটেড হতে পারে বা তার মোটিভেশন দরকার, বাট কিন্তু সবার জন্য কিন্তু মোটিভেশনটা সত্যিই অর্থহীন। অর্থাৎ এই মোটিভেশনটা বললাম কোনো কোনো একটা টাইমে গিয়ে বিন্দু বিন্দু হয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে যদি ধারাবাহিকতা থাকে, তাহলে সেই ধারাবাহিকতা কিন্তু যতক্ষণ তুমি তোমার লাইফ চলবে, ততক্ষণ কিন্তু সেই ধারাবাহিকতার সঙ্গে তুমি চলবে। তো এই ধারাবাহিকভাবে আমরা কিভাবে পড়াশোনাটা করতে পারি, তার একটা স্ট্র্যাটেজি বা একটা রুটিন আমি আজকে রেডি করেছি। আজকে বলা ভুল, আমার এই স্ট্র্যাটেজি এবং এই রুটিন আমাদের প্রাইম লার্নের পুরনো যারা স্টুডেন্ট, তাদের কাছে সবার কাছেই আছে। তারা সবাই গত নেটে সেইভাবেই পড়াশোনাটা করেছে, ঠিক আছে। সেটা আমরা আমরা একদম শেষে সেই রুটিনটা নিয়ে আসবো। এবং তার মধ্যে সব থেকে মূল বিষয় যেটা, কখন তুমি স্নান করবে, কখন খাবে, মানে তার একটা কংক্রিট ধারণা দেওয়া রয়েছে। আমি একবারও বলছি না যে তুমি এই রুটিন অনুযায়ী পড়বে। আমি আমার প্রাইম লার্নে যারা পড়াশোনা করেছে শিক্ষার্থীদেরকেও বলিনি যে তুমি এই রুটিন অনুযায়ী পড়বে। আমি বলছি এটা একটা ডেমো রুটিন, অর্থাৎ এরকম একটা রুটিন তৈরি করা যেতে পারে নিজের মতন করে। অর্থাৎ তুমি ধরো কাজ করো, তুমি কোথাও কোনো একটা স্কুলে পড়াও বা কোনো জায়গায় জব করো, তোমার জন্য আলাদা রুটিন। অর্থাৎ সেটাও আমি আমার প্রাইম লার্নে দিয়েছি যে কেউ যদি জব ওম্যান হয় বা জব ম্যান হয়, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ ওয়ার্কিং ওম্যান বা ওয়ার্কিং ম্যান হয়, সেক্ষেত্রে কিন্তু তার জন্য আলাদা। কিন্তু কেউ যদি স্টুডেন্ট, অর্থাৎ তার যদি 24 ঘন্টায় ফ্রি থাকে, তাহলে তার জন্য কিন্তু আলাদা। অর্থাৎ পড়াশোনার স্ট্র্যাটেজি কিন্তু ক্ষেত্রে দুই রকমের হবে। তো এই একটা স্ট্র্যাটেজি তৈরি করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাতে আমরা আসবো। আমি বারংবার বলছি যে এটা কিন্তু ওয়েবিনার, অর্থাৎ ওয়ান টাইপস অফ ওয়ার্কশপ। এখানে আমরা পড়াবো, আমি পড়াবো কারণ তোমরা ক্লাসে জয়েন করেছো, সেই জন্য আমি কারকটা পড়াবো। কিন্তু তার থেকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানানোর দরকার, যেমন সিলেবাস, যেমন স্ট্র্যাটেজি, কোন ভাবে পড়লে আমরা নেটটা পেতে পারি। কারণ তোমরা এখানে যারা আছো, অবশ্যই সবাই তোমরা পড়তে আসোনি, কারণ তোমরা অলরেডি কারক জানো, এই বিষয়ে আমি খুব করে নিশ্চিত। চলো তাহলে একদম শুরু থেকে শুরু করি, যে বাংলার যে সিলেবাস, সেই সিলেবাস থেকে শুরু করি। এক সেকেন্ড, আমি একটু রেকর্ডটা ঠিক করে নিই, হ্যাঁ, কারণ রেকর্ডটা দিতে হবে। চলো, তো এই যে বাংলার যে সিলেবাস এখানে দেখাই যাচ্ছে, এই সিলেবাসের মূল যে বিষয়, সেই বিষয়টা যে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। আমি গতদিন একটা কথা বলেছিলাম যে পকেট সিলেকশন করতে হবে, সেটা পেপার 1-এর ক্ষেত্রে বলেছিলাম, কিন্তু পেপার 2-এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা প্রযোজ্য, পকেট সিলেকশন করতে হবে। তোমরা একটু প্রশ্ন গুনে নিও। আমাদের পেপার 2-তে টোটাল 10টা ইউনিট, রাইট? আমাদের পেপার 2-তে টোটাল প্রশ্ন পড়ে কটা না, 100টা। আশা করি ভুল বলছি না। তাহলে 10টা ইউনিটের জন্য 100টা করে প্রশ্ন পড়ে, তাহলে হিসাব মতন এক একটা ইউনিটের জন্য কটা করে প্রশ্ন পড়ে না, 10টা করে প্রশ্ন করার কথা। কিন্তু আসে কি না, আসে না। এক একটা ইউনিট থেকে কিন্তু 10টা করে প্রশ্ন আসে না। এই নিয়ম
যেমনটা পেপার 1-এও এনটিএ মানেনি এবং পেপার 2-তেও কিন্তু এনটিএ মানবে না। আমি একটা কথা বলে দিচ্ছি যে ক্লাস রেকর্ডিং এবং ক্লাস নোটস ক্লাসের শেষে একটা কোড শেয়ার করা হবে, সেই কোড যারা আমাকে পাঠাবে কেবল তাদেরকেই কিন্তু ক্লাস রেকর্ডিং এবং ক্লাস নোটস দেওয়া হবে। তাহলে যেখানে ছিলাম এই যে জায়গাটা, যে এই 10টা করে যে বিষয়টা, এটা কিন্তু কেউ মানেনি, না পেপার 1-এর ক্ষেত্রেও মানেনি, না পেপার 2 এর ক্ষেত্রেও মানেনি। তাহলে কি না, কোনো জায়গা থেকে 14টা প্রশ্ন চলে আসছে। মিলিয়ে নিও 2022-23-এ মধ্যযুগ থেকে এসেছিল, রবীন্দ্র সাহিত্য থেকে 12টা, ঠিক আছে? তাহলে সেটে তো মধ্যযুগ থেকে 24টা প্রশ্ন এসেছিল, 24টা। 100টা প্রশ্নের মধ্যে মধ্যযুগ থেকেই 24টা প্রশ্ন, তাহলে মানছে কি না? মানছে না। তাই আমাদের দেখতে হবে যে কোন ইউনিটগুলোতে এনটিএ নেট গুরুত্ব দিচ্ছে, বেশি প্রশ্ন আসছে, কোন ইউনিটগুলোকে গুরুত্ব দিচ্ছে না। এমন তো হয়ে যায় যদি না যায় যে আমরা যে ইউনিটগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে পরে পড়বো বলে, সেই ইউনিট থেকে হয়তো বেশি করে প্রশ্নটা চলে আসলো। তাহলে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ, এখান থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা 8টা প্রশ্ন আসে। তাহলে এখানে 5টা মতন সাব ইউনিট আছে, তাহলে এই জায়গা থেকে 8টা প্রশ্ন কোত্থেকে আসবে? আর একটা কথা বলছি, এই যে প্রাচীন মধ্য, আমি আমাদের পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি ক্লাস করিয়েছিলাম বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ থেকে। আমি তোমাদের যেদিন অ্যান্সার কি দিয়েছে সেদিন আমি কোশ্চেনটা খুললাম, আমার এখানে পুরানো স্টুডেন্টসরা রয়েছে, আমি ওদের সামনেই বলছি, সেখান থেকে ওই দিন আমি যা ক্লাস করিয়েছিলাম সেই ক্লাস থেকেই 4টে প্রশ্ন কমন এসছে। ওই এক লাস্ট যে ক্লাসটা আমি বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ থেকে নিয়েছিলাম, সেই ক্লাস থেকেই চারটে প্রশ্ন কমন এসছে। আর পেপার 1-এর কথা তো আমি ছেড়েই দিলাম। পেপার 1-এ যেদিন পরীক্ষা ছিল তার আগের দিন অর্থাৎ 26 তারিখ তোমাদের পরীক্ষা ছিল, 24 তারিখ বিকালবেলা আমি একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম হায়ার এডুকেশন থেকে। সেখান থেকে হায়ার এডুকেশন থেকে শুরু করে সেখান থেকে হায়ার এডুকেশন রিলেটেড যত প্রশ্ন এসছে সব ওখান থেকে এসছে। তো যাই হোক, সেটা পরের কথা। তো এই যে প্রাচীন এবং মধ্য, এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। এবছরও কিন্তু প্রশ্ন এসেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, পরীক্ষা দিয়ে এসেছো। এবং ওই দিনও কিন্তু আমি ক্লাসেই বলেছিলাম যে 90 থেকে প্রশ্ন দেওয়ার চান্সটা কম, খুব একটা দেয় না, খুব রেয়ার থেকে রেয়ারেস্ট দেয়, কিন্তু পড়তে হবে আমাদের। এবার চলে আসছে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। কোনো কোনো বছর প্রশ্ন আসছে, কোনো কোনো বছর আসছে না, আসলেও শুদ্ধ অশুদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছে, পড়তে হবে। নেক্সট, প্রাচীন মধ্য এবং আধুনিক বাংলা ভাষার, এটা কিন্তু আর্য ভাষা, আর এটা বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। এবার বাংলা ভাষার ধ্বনি তত্ত্ব, এর মধ্যে কি কি রয়েছে না, স্বরধ্বনি, তার ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, তার শ্রেণী বিভাগ, অক্ষরের বিভিন্ন গঠন প্রকৃতি, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে ধ্বনি পরিবর্তন। এই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো বছর নেই যে বছর প্রশ্ন আসেনি, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। তাহলে এই ইউনিটটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। সেই সঙ্গে আমাদের দেখতে হবে বাংলা ভাষার রূপতত্ত্ব, সন্ধি, সমাস, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন এবং পদ পরিচয়। বাংলা শব্দ ভান্ডার এবং শব্দার্থ পরিবর্তনের ধারা, প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছর, ইচ অ্যান্ড এভরি ইয়ার্স এখান থেকে প্রশ্ন আসে, মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 3টে। তাহলে এবার গুনে দেখো, প্রশ্ন কিন্তু 8টা থেকে পৌঁছাচ্ছে। এখান থেকে যদি আমরা 2টো প্রশ্ন ধরি, এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন ধরি, এখান থেকে যদি আমরা একটাই, যে বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা থেকে একটা আসে, এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন ধরি, এখান থেকে যদি তুমি একটা প্রশ্ন ধরো, তাহলে এখান থেকে একটা প্রশ্ন ধরো, দেখো 8টা থেকে 8টা মতন প্রশ্ন চলে আসছে, ঠিক এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে। নেক্সট চলে আসছি মধ্যযুগ। মধ্যযুগ কখন যে কি হয় বলা মুশকিল, কিন্তু মধ্যযুগ থেকে মিনিমাম প্রশ্ন 10টা অর্থাৎ -10, 10টার নিচে কিন্তু খুব একটা নামে না, হয় 10টা না হয় 10টার উপরে +10। ম্যাক্স টু ম্যাক্স মধ্যযুগ থেকে 14টা প্রশ্ন এসেছিল একবার, 14টা এক মধ্যযুগ থেকে, সেটে তো 24-25টা প্রশ্ন অনায়াসে চলে আসে মধ্যযুগ থেকে। তাহলে মধ্যযুগের ইউনিটটা আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আশা করি বোঝাতে পারছি। এখানে রয়েছে চর্যাপদ,
চর্যাপদ থেকে কি ধরনের, এবার চর্যাপদ থেকে দেখলাম দুটো প্রশ্ন এসছে এবং দুটো প্রশ্নই কমন প্রাইম লার্নের জন্য, দুটো প্রশ্নই প্রাইম লার্নের জন্য কিন্তু কমন। তাহলে চর্যাপদ থেকে কি এসছে না, চর্যাপদ থেকে রাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাগ গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে কত নম্বর চর্যার গান, সেই সঙ্গে সঙ্গে চর্যার এই যে বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রীর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত যে বইটা, ওই বইয়ের যে টেক্সট সেটা একদম মূল পুঁথিতে যে টেক্সট ছিল সেই টেক্সটের স্ট্রাকচারে বানানো, অর্থাৎ সেই ডিজাইনটা দেখতে হবে যে রাগগুলো চর্যা অর্থাৎ পদ সংখ্যার উপরে লেখা না নিচে লেখা, কোথায় পদকর্তার নাম লেখা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রাগ এবং কত সংখ্যক পর্দা, কত সংখ্যক চর্যা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রয়োজন যে চর্যাপদের যে স্ট্রাকচারটা, পদগুলোর যে স্ট্রাকচারটা, আগে পদের মধ্যে থেকে প্রশ্ন আসতো টুকটাক গুণার্থ টুটার্থ নিয়ে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই গুণার্থ থেকে প্রশ্ন সংখ্যা তুলনামূলক কমেছে। নেক্সট চলে আসছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, প্রত্যেক বছর প্রশ্ন আসে। এখানে একটা জিনিস আছে, সংস্কৃত শ্লোক, এই সংস্কৃত শ্লোকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং জন্মখণ্ড থেকে শুরু করে তাম্বুল খণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড, প্রত্যেকটা খণ্ডের মধ্যে খুঁটিনাটি জিনিস পড়তে হবে, যে শ্রীকৃষ্ণের বাঁশিটা কে লুকিয়ে রেখেছিল, শ্রীকৃষ্ণের বাঁশিটা রাধা কোথায় লুকিয়ে রেখেছিল, শ্রীকৃষ্ণের বাঁশিটা কে শ্রীকৃষ্ণকে উপহার স্বরূপ দিয়েছিল, শ্রীকৃষ্ণের যখন কংস মর্তে ঝামেলা পাকাচ্ছে তখন দেবতারা কৃষ্ণের জন্ম নিয়ে কোথায় সভা পেতেছিল, শ্রীকৃষ্ণ এবং রাধার কোথায় প্রথম দেখা হয়েছিল, খুঁটিনাটি তথ্য কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আমাদের পড়তে হবে। নেক্সট চলে আসছি বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কি না, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, বলরাম দাস, জ্ঞানদাস, এই যে পাঁচটা পদকর্তা আছে, এই পাঁচজন পদকর্তার বৈষ্ণব পদাবলী আমাদেরকে খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখতে হবে, সব পদ না পড়লেও চলবে, নোটস যেগুলো খুব আর কি পরিচিত পদ তার মধ্যেই প্রশ্ন আসার হলে আসে, আদারওয়াইজ এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। কিন্তু মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর, এমন কোনো বছর পাবে না যে এখান থেকে প্রশ্ন আসেনি। ইন কেস একটা দুটো বছর যদি না আসে তো ইন কেস, সেটা খুব রেয়ার, সেটা খুব রেয়ার, ইন কেস, বেশিরভাগ বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট চলে আসছি চৈতন্য জীবনী, প্রত্যেক বছর প্রশ্ন আসছে। অনুবাদ সাহিত্য, রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। আরাকান রাজসভা, লোকচন্দ্রায়ণী, অত্যাবধি যে কোনো একটা থেকে প্রশ্ন আসে, একসাথে দুটো থেকে আসে না। শাক্ত পদাবলী থেকে খুব একটা আসে না, ঠিক আছে, হয় শাক্ত পদাবলী আসে, নয় বৈষ্ণব পদাবলী আসে। ময়মনসিংহ গীতিকা থেকে মোটামুটি প্রশ্ন আসে, বিশেষত মহুয়াপালা থেকে, কিংবা দস্যু কেনারামের পালা থেকেও এক একবার এসছে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসছে, আমাদের রেডি রাখতে হবে, মধ্যযুগটাকে আমাদের রেডি রাখতে হবে। নেক্সট চলে আসছি কবিতা। কবিতা সম্বন্ধে আমার একটা কথা বলার, কবিতা থেকে মোটামুটি 8 থেকে 9টা প্রশ্ন আসে, কবিতায় 10টা প্রশ্ন আসে না, 8 থেকে 9টা প্রশ্ন আসে। তো এই যে কবিতা, এই কবিতা আমরা কিভাবে পড়বো? আমাদের সবার কাছে একটা করে মোবাইল আছে, না হলে তোমরা এখানে কেউ জয়েন করতে পারছো না, পারতে না আর কি। তো এই মোবাইল গুলোকে আমাদের একটু ইউটিলাইজ করতে হবে। তো আমরা এতদিন ধরে তো মোবাইল নিয়ে প্রচুর এটা সেটা কাজ করেছি, কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কোনো শেষ সীমানা না, মানে কোনো নেই, ইউটিউব, কিন্তু এই মোবাইলটাকে আমাদের একটু নেটের জন্য কাজে লাগতে হবে। তুমি মোবাইলে সার্চ করবে, দেখবে এই প্রত্যেকটা কবিতা অডিও পাবে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কবিতার তুমি অডিও পাবে। ইউটিউবে একটা জিনিস থাকে যে 1x, 1.25x, ঠিক আছে, 1.5x এবং 2x, এই অপশনটা তুমি স্পিডে গেলে পাবে, তোমার যে ভিডিও বা অডিও কোয়ালিটি যে স্পিড, সেই স্পিডে গেলে পাবে। বেসিক্যালি তুমি যখন শুনবে তখন এই 1x এ শুনবে, বেসিক্যালি তুমি যখন শুনবে তখন এই 1x এ তোমার ভিডিওটা প্লে হবে বা অডিওটা প্লে হবে। কিন্তু এই কবিতাগুলো তুমি প্রথম শুনবে, আমি একবারও বলছি না কবিতার জন্য আলাদা ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করো না, কিন্তু কবিতা থেকে এই 8 থেকে 9টা যে প্রশ্নটা আসে, আমাদের প্রত্যেকটা প্রশ্নই ঠিক করতে হবে। কবিতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং ওই হয় না মানে সেই কোনো রকমে হেলে দুলে এখান থেকে কিন্তু ঠিক করা যাবে না, আমাদের অধ্যাবসায় দরকার।
তার জন্য এই 1x দিয়ে প্রথম তোমরা এই মেঘনাদ বধ এবং সাধের আসনটা বাদ দিয়ে প্রত্যেকটা কবিতা একবার করে শুনে নিলে। প্রত্যেকটা কবিতা কখন শুনবে না, পড়াশুনো করতে করতে দেখবে এমন একটা টাইম আসবে, ধরো 1-1.5 ঘন্টা একটানা পড়ার পর আর পড়া মাথায় ঢোকে না, আমারও ঢোকে না, কারুরই ঢোকে না। ঠিক সেই পরিস্থিতিতে কানে সবার কাছে মোটামুটি ইয়ারবাড আছে, আমরা ইয়ারবাডে প্রচুর গান শুনি, তো 6টা মাস আর গান না শুনে ইয়ারবাডটা কানে দিলাম, দিয়ে প্রত্যেকটা কবিতা একবার করে 1x শুনলাম। তো প্রত্যেকটা কবিতা পড়ার মাঝখানে মাঝখানে যদি 1x শোনো, তোমার 15 দিন সময় লাগুক একবার শুনতে। আমি ধরে নিচ্ছি তোমার একদম পড়া নেই, তুমি জিরো, আমি কিন্তু বারংবার বলছি জিরো থেকে শুরু করছি, তুমি জিরো, তোমার ধরে নিলাম যে 15 দিন সময় লাগুক পড়ার মাঝখানে মাঝখানে শুনতে। আচ্ছা ঠিক আছে, 15 দিনে শুনতে পাবে না, চলো 20 দিন সময় লাগুক, তার বেশি কিন্তু সময় লাগা উচিত নয়। তারপরের বার তাহলে 20 দিনে তুমি একবার কবিতাগুলো শেষ করে নিলে 1x শুনে। তুমি জাস্ট জানো যে ঈশ্বর গুপ্তের কি কি কবিতা রয়েছে, তত্ত্ব বলতে কি বোঝানো হচ্ছে, বড়দিনের মধ্যে কি কি রয়েছে, কিন্তু তোমার লাইনগুলো কিছু মনে নেই, তাহলে একবার শুনে নিলে। দ্বিতীয় স্টেপ যেটা হবে, তাহলে প্রথম স্টেপ তুমি শুনলে, ঠিক আছে, ইউটিউবে। দ্বিতীয় স্টেপ যেটা হবে সেটা হচ্ছে কবিতাগুলোর টেক্সট, অর্থাৎ তোমার কাছে সেই পিডিএফ এর জেরক্স থাকুক বা বই থাকুক, টেক্সট গুলো এবার পড়তে বসবে। তাহলে টেক্সট পড়তে বসলে তোমার, আমি ধরে নিচ্ছি সময় একটু বেশি লাগবে, চলো 30 দিন লাগুক। কবিতা কিন্তু প্রত্যেক দিন কাজ করতে হবে, কবিতা নিয়ে একটু 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 করতে করতে 30 দিন লাগুক। তাহলে 30 দিন তুমি টেক্সট গুলো পড়লে, কখন পড়বে না, পড়ার মাঝখানে মাঝখানে, যখন আর পড়তে ভালো লাগবে না, যে সময়টা আমরা বন্ধুর সঙ্গে গেজিয়ে, যে সময়টা আমরা ফোনে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে ওয়েস্ট করি, টেলিগ্রামে, সেই সময়টা, অন্য কোনো সময় নয়। আর একটা কথা, কোনো টেলিগ্রামের আমঝাম প্রশ্নে উত্তর দিতে যাবে না। কেন? কারণ আমি জানি তোমরা সবাই টেলিগ্রামে আছে, এত ভুলভাল প্রশ্ন টেলিগ্রামে করা হয়, সেই প্রশ্নগুলো যারা নেটে প্রশ্ন করে তাদের মাথাতেও আসে না যে এরকম প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমাদের মিসগাইড হয়ে যাবে তোমরা। আমি আসবো, সেই প্রসঙ্গে আসবো। প্রশ্ন তো মানে সেই প্রশ্নেরই উত্তর দেবে যে প্রশ্ন লজিক্যালি, এবং আমার আসবো, আমি সেই প্রসঙ্গে আসছি, চল আগে এই কবিতার বিষয়টা কমপ্লিট করে নিই। তাহলে নেক্সট তোমাদের পড়তে সময় লাগছে 30 দিন, তাহলে 1 মাস 20 দিনের মধ্যে তোমরা একবার কবিতাটা শুনে নিলে, একবার পড়ে নিলে, তাহলে দুবার কবিতা রিভিশন হলো, মানে একবার পড়া হলো, একবার শোনা হলো, অর্থাৎ একবার রিভিশন হলো। নেক্সট যতবার কাজ করবে ততবার নেক্সট শুনবে 1.25x আর একবার রিভিশন হলো, তাহলে সেইটা শুনতে তোমার কতদিন সময় লাগলো না, প্রথমটা যদি 20 দিন সময় লাগে, তাহলে 1.25 তোমার 15 দিন সময় লাগবে। চলো নেক্সট শুনবে 1.5 তাহলে 1.5 তোমার শুনতে কতদিন সময় লাগবে না, 10 দিন সময় লাগবে, রাইট। নেক্সট শুনবে 2x 2x শুনতে তোমার 5 থেকে 6 দিন সময় লাগবে। তারপরে যতদিন পর্যন্ত নেট পরীক্ষা না হবে, অর্থাৎ পরবর্তী 4 মাস তুমি প্রত্যেক 5 দিন অন্তর অন্তর কবিতা কমপ্লিট করবে, পুরো কবিতার সিলেবাস। কোনো স্বয়ং ঈশ্বর যদি তোমার পাশে না থাকে, পৃথিবীতে আর কারো সাধ্য নেই যে কবিতার এই যে জায়গাটা, অর্থাৎ 8 থেকে 9টা প্রশ্ন, এই 8 থেকে 9টা প্রশ্ন তোমার হাত থেকে বার করে নিয়ে যাক, কারোর ক্ষমতা নেই। তাহলে বোঝা গেল যে কবিতা কিভাবে করবে। চলো নেক্সট চলে আসছি আমরা কোথায় না, উপন্যাস, নকশা ও উপন্যাস। নকশা ও উপন্যাসের এই জায়গাটা কিন্তু একটু বড়, অর্থাৎ সব থেকে লেন্দি, মোটামুটি মধ্যযুগের পরে, মধ্যযুগ সব থেকে লেন্দি, কিন্তু মধ্যযুগের পরে সব থেকে লেন্দি। এখান থেকে কিছু কিছু জায়গা থেকে না অধ্যায় দিয়ে প্রশ্ন আসে, যেমন বিষবৃক্ষ থেকে বেশিরভাগ প্রশ্ন অধ্যায় দিয়ে আসে, যেমন ঢোড়াই চরিত মানুষ থেকে অধ্যায় দিয়ে প্রশ্ন আসার চান্স বেশ বেশি। এর বাইরেও ঢোড়াই চরিত মানুষের, যদি কারোর কাছে মিত্র ঘোষের যে বইটা থাকে, তাহলে বইটার নিচে দেখবে এখানে ফুট নোটে শব্দার্থ দেওয়া রয়েছে, সেই শব্দার্থ থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই যে নকশা ও উপন্যাস, আমি এবারও যে নোটস দিয়েছি, এই নোটসের বাইরে নকশা ও উপন্যাস থেকে প্রশ্ন আসেনি, আসবেও না, ভবিষ্যতে কোনোদিনও আসবে না, কারণ ওই নোটস গুলো থেকে আমি নিজে পড়াশোনা করেছি, ওগুলো আমার নিজের বানানো নোটস। অর্থাৎ এগুলো তোমাদের কাজ হবে জাস্ট বইটা একবার করে পড়ে নেওয়া, বাদ বাকি সময় যে নোটসটা আমি দেব সেই নোটসটাই পড়া, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এখান থেকে ফুল কমন, এখান থেকে ফুল কমন।
ফুল কমন নকশা ও উপন্যাস থেকে। নেক্সট চলে আসছি আরেকটা কথা যেটা বলা হয়নি, যে প্রশ্নের মধ্যে কিন্তু কয়েকটা ধরন থাকে। কেমন না, প্রশ্নে তুমি বলতে পারো না যে নকশা উপন্যাস থেকে পুরোটাই গান দেবে, পুরোটা কিন্তু গান দেবে না। তুমি বলতে পারবে না পুরোটাই অধ্যায় দেবে, দেবে না। ধরো তথ্য ভিত্তিক প্রশ্ন একটা দেবেই, অর্থাৎ তুমি একদম ডিরেক্টলি যে তথ্য পাচ্ছ। আচ্ছা, সংলাপ ভিত্তিক প্রশ্ন একটা দেবে, চলো। অধ্যায় ভিত্তিক প্রশ্ন 1 থেকে 2টো দেবে। আচ্ছা, গান দেবে। তো এরকম করে কিন্তু প্রশ্নগুলো বিল্ড আপ করে। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি গান পড়ে যাচ্ছি মানে 10টা প্রশ্নই গান পাবো, পসিবল নয়। তুমি যদি মনে করো আরে আমি ভিতরের তথ্যগুলো তো ভালো করে পড়ছি, আমার সংলাপ অধ্যায় গান পড়ার দরকার নেই, আমি সব প্রশ্ন কমন পাবো, পসিবল নয়, সম্ভব নয়। কারণ প্রশ্নের কিন্তু ক্যাটাগরি থাকে। এটা নকশা উপন্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা নাটকের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এবং বলে রাখি, নকশা ও উপন্যাসে কিন্তু প্রশ্ন 10টাই থাকে। চলো নেক্সট চলে আসছি যে ছোট গল্প। এই ছোট গল্পের ক্ষেত্রে যেটা বলবো, এখানে 16 জন ছোট গল্প, অর্থাৎ টোটাল 32টা ছোট গল্প রয়েছে। প্রশ্ন আসছে কটা না, 8 থেকে 9টা। 10টা প্রশ্ন কিন্তু এখানে আসে না, বেশিরভাগ সময় 8টা প্রশ্ন আসে, কিছু কিছু পরীক্ষায় 9টা প্রশ্ন আসে। তাহলে এই 32 জনের ছোট গল্প থেকে কি প্রশ্ন আসে? প্রশ্ন তো মাত্র আসছে 8 থেকে 9টা। তার উত্তরে যেটা বলার, যে 35 জনের ছোট গল্প থেকেই কিন্তু প্রশ্ন আসে। কেমন ভাবে প্রশ্ন আসে জায়গাটা থেকে? খুব মজার বিষয়টা, কারণ আমরা ওদের কাছে মানে ওনাদের কাছে পড়াশোনা করেছি, ওনারা কিন্তু আমাদের সাইকোলজি নিয়ে খেলাধুলো করছে। ওনারা ভালো বুঝবে আমাদের থেকে যে স্টুডেন্টদেরকে কোথায় আটকানো যায়। আশা করি বোঝাতে পারছি কেমন ভাবে প্রশ্ন আসে। লক্ষ্য করে দেখবে শুদ্ধ অশুদ্ধ আসছে বেশিরভাগ ছোট গল্প থেকে। এ বি সি ডি ই পর্যন্ত, অর্থাৎ এই শুদ্ধ অশুদ্ধর মধ্যে 5টা শুদ্ধ অশুদ্ধ দিচ্ছে। কটা প্রশ্ন আসবে না, 8টা। তাহলে এক একটা শুদ্ধ অশুদ্ধতে যদি এক একটা গল্প থাকে, হিসাব করবে, কারণ আবেগে ভাসলে চলবে না। তাহলে কটা ছোট কটা 32টা গল্প কি কভার হচ্ছে? হ্যাঁ, 32টা গল্প কভার হচ্ছে। তাহলে এই ছোট গল্পের যে শুদ্ধ অশুদ্ধ, এক একটা এতে কিন্তু এক এক জনার ছোট গল্প থাকে। ঠিক প্রবন্ধের ক্ষেত্রেও কিন্তু তাই করে, প্রবন্ধের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই করে। চলো, এবং শুধু শুদ্ধ অশুদ্ধ না, ম্যাচিংও আসে। ধরো এই ধারে ছোট গল্পের নাম দেওয়া দিয়ে দিল 4টে, এবং এই ধারে 4টে ছোট গল্পের লাইন দিয়ে দিল, এবার ম্যাচ করো। এরকম ধরনের প্রশ্ন আসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু মোটামুটি 32টা না হলেও 30টা ছোট গল্প কিন্তু এরা কভার করছে, মোটামুটি কভার করে দিচ্ছে ছোট গল্পগুলো। অর্থাৎ তুমি বলতে পারবে না যে মতি নন্দীর আত্মবুক ইম্পর্টেন্ট না, আমি পড়বো না। তুমি বলতে পারবে না জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর গিরগিটি ইম্পর্টেন্ট না, আমি পড়বো না। তুমি বলতে পারবে না যে পাখি ছোট গল্পটা আমি পড়বো না। পড়তে হবে তোমাকে সবগুলোই। কিভাবে না, ছোট গল্পও কিন্তু খুব ছোট্ট ছোট গল্প। রবীন্দ্রনাথ বলেছেন যে শেষ হয়েও হইল না সেই ছোট গল্প। এই যে ছোট গল্প, এই ছোট গল্পের অডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল। মোটামুটি প্রত্যেক দিন চর্চায় রাখো ছোট গল্পটাকে, প্রত্যেক দিন চর্চায় রাখো। যখন ভাল লাগছে না, কিছু পড়তে ইচ্ছা করছে না, মাথায় ঢুকছে না, তখন হালকা জিনিসপত্র দেখো। কবিতা পড়ো, ছোট গল্প পড়ো, কবিতা পড়ো, ছোট গল্প পড়ো। এই দুটো হচ্ছে নেটের সিলেবাসের সব থেকে হালকা। চলো নেক্সট চলে আসছি নাটক ও প্রহসন। আমি উপন্যাসের ক্ষেত্রে ঠিক যে কথাটা বলেছিলাম, নাটক ও প্রহসনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই কথাটাই বলবো। কি কথা না, এখানেও কিন্তু গান থেকে প্রশ্ন আসবে, এখানেও কিন্তু সংলাপধর্মী প্রশ্ন আসবে। এবার নাটক প্রহসনের এক্সট্রা যে কথাটা, যে কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এর যে আনুষাঙ্গিক কিছু তোমার আসবে, আই মিন তোমার কি বলবো, আনুষাঙ্গিক কিছু তথ্য। অর্থাৎ প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল, শোভাবাজারে? কোথায় কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল, কত সালে অনুষ্ঠিত হয়েছিল, না প্রথম অভিনীত রাত্রে বা প্রথম অভিনয়ের রাত্রে কে কে কোন কোন চরিত্রে অভিনয় করেছিল, এগুলো কিন্তু এই নাটক ও প্রহসনের জন্যই শুধুমাত্র প্রযোজ্য। এক্সট্রা আদারওয়াইজ আর একই, গান, সংলাপ,
তথ্যভিত্তিক প্রশ্ন এবং এই আনুষঙ্গিক প্রশ্ন, এই চারটে মিলিয়ে কিন্তু নাটক প্রহসন থেকে প্রশ্ন থাকে। এবং বলে রাখি 8 থেকে 9টা প্রশ্ন, 8 থেকে 9টা প্রশ্ন। চলো 10টা প্রশ্ন কিন্তু এখান থেকে কভার আপ হয় না। নেক্সট চলে আসছে প্রবন্ধ, রম্যরচনা, আত্মজীবনী, সাময়িক পত্র। এই যে প্রবন্ধ, রম্যরচনা, আত্মজীবনী এবং সাময়িক পত্র, এই যে জায়গা, এখানে রামমোহন রায়ের এই যে প্রবন্ধটা, অর্থাৎ সহমরণ বিষয়ক প্রবর্তক সংবাদ, এখান থেকে প্রত্যেক বছর মোটামুটি প্রশ্ন আসছে, হয়তো ইনকেস এক আধ বছর আসছে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসছে, যেখান থেকে প্রশ্ন স্বামী বিবেকানন্দ আসবেই প্রশ্ন। আচ্ছা চলো, এখান থেকে টোটাল প্রশ্ন সংখ্যা কটা দেয়? 8 থেকে 9টা। চলো তাহলে স্বামী বিবেকানন্দ থেকে একটা প্রশ্ন পাচ্ছ। চলো নেক্সট আমরা আসবো একটুখানি এই যে তাহলে আমার জীবন থেকে একটা প্রশ্ন পাচ্ছ এবং তত্ত্ববোধনী থেকে দুটো প্রশ্ন, সাময়িক পত্র থেকে দুটো প্রশ্ন পাচ্ছ। তাহলে তাহলে 4টে প্রশ্ন কিন্তু আমরা এখানে পেয়েই গেলাম। বাকি থাকছে আর কটা না, 4 থেকে 5টা প্রশ্ন। এই যে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন সিঙ্গেল পাবে, অর্থাৎ সাময়িক পত্রের মধ্যে হয়তো দেখা গেল দুটো প্রশ্ন এই 5খানা সাময়িক পত্র নিয়ে পড়লো, বা একটা সাময়িক পত্র থেকে ডিরেক্ট দিল। রাজসুন্দরী দাসের আমার জীবন মানে এখানে শুধু আমার জীবন নিয়েই প্রশ্নটা তৈরি হবে। প্রাচ্য পাশ্চাত্য মানে শুধু প্রাচ্য পাশ্চাত্য নিয়েই প্রশ্নটা তৈরি হবে। এইবার যে 4 থেকে 5টা প্রশ্ন বাকি থাকছে, এই 4 থেকে 5টা প্রশ্নতেও কিন্তু ওই সেম বিষয়, শুদ্ধ অশুদ্ধ নাই ম্যাচ, শুদ্ধ অশুদ্ধ নাই ম্যাচ, এবং সেখানে এ বি সি ডি এবং ই 5খানা করে অপশন থাকবে, এবং এখানে 5 5 25, মোটামুটি বেশিরভাগ প্রবন্ধ কভার। অর্থাৎ এমন কোনো প্রশ্ন থাকবে না যেখান থেকে শুধু ভারতচন্দ্র থেকে প্রশ্ন এসছে, এমন কোনো প্রশ্ন থাকবে না যেখান থেকে শুধুই সৌন্দর্যের সন্ধান থেকে প্রশ্ন এসছে। সেটা খুব রেয়ার থেকে রেয়ারেস্ট, বেশিরভাগ কিন্তু কভার আপ করার চেষ্টা করবে। তাই যদি কেউ মনে করো আমি ছেড়ে দেবো, পড়বো না, আরে দরকার নেই, ভুল। এটা 2019 2020-তে যারা নেট পাস করেছে, তারা করে এসছে, তাদের জন্য প্রযোজ্য। মোটামুটি তারা এই জায়গাটা একটু একটু সুবিধা পেয়েছে, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। নেক্সট চলে আসছি রবীন্দ্র সাহিত্য। আচ্ছা, এই রবীন্দ্র সাহিত্য নিয়ে আমার রবীন্দ্রনাথ নিয়ে একটা কথা বলার, মোটামুটি কল্লোল পত্রিকা যখন আমরা পড়বো বা বুদ্ধদেব বসুর বিভিন্ন প্রবন্ধ যখন আমরা পড়বো, একটা জিনিস আমরা খেয়াল করেছি যে বুদ্ধদেব বসুরা বা কল্লোল যুগের কবিরা বলছে যে রবীন্দ্রনাথ খুব ভয়ঙ্কর ছিল। কেন? কারণ রবীন্দ্রনাথকে দেখলে মনে হতো খুব সহজ সরল, কিন্তু যেই রবীন্দ্রনাথে যাওয়া যেত বা রবীন্দ্রনাথের মতন হওয়া যেত, তখনই সেই চোরাবালির মধ্যে হারিয়ে যেতে হতো। এখানকার রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু সেই একই সূত্র ফলো হচ্ছে। কিভাবে? দেখো, একটু মজার বিষয়টা যে রবীন্দ্র সাহিত্য পড়তে বোধহয় আমাদের সব থেকে বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগতো রবীন্দ্র সাহিত্যের প্রত্যেকটা উপন্যাস, নাটক, ছোট গল্প, আত্মজীবনী, হ্যাঁ, ভ্রমণ সাহিত্য খুবই ভালো লাগতো। কিন্তু মজার বিষয়, সব থেকে কমপ্লিকেটেড ঘোরানো ফেরানো প্রশ্ন কিন্তু রবীন্দ্র সাহিত্য থেকে হয়। তোমরা যদি প্রশ্ন অ্যানালিসিস করো, আমি করাবো, অবভিয়াসলি করাই প্রত্যেক বছর, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে যে এই যে রবীন্দ্র সাহিত্যের সিলেবাস, এই রবীন্দ্র সাহিত্য থেকে যে যে প্রশ্ন যতভাবে ঘুরিয়ে এসেছে, অন্য আর 9টা ইউনিট থেকে ওরকম ভাবে ঘোরানো ফেরানো প্রশ্ন হয় না। আমি একবারও বলছি না রবীন্দ্র সাহিত্য থেকে ডিরেক্ট প্রশ্ন হয় না, হ্যাঁ, রবীন্দ্র সাহিত্য থেকেও ডিরেক্ট প্রশ্ন হয়। আমি কাঠিন্যতার পর্যায়ে যাই কথা বলছি, যে রবীন্দ্র সাহিত্য থেকে এমন কিছু প্রশ্ন আসে, যে ধরনের প্রশ্ন বা যে ধাঁচের প্রশ্ন অন্য কোনো ইউনিট থেকে আসে না। কেন বলতো? কারণ রবীন্দ্র সাহিত্যের যারা এক্সপার্ট, যারা প্রশ্ন করে, তারা কিন্তু এই কোয়ালিটির প্রশ্নটা করে। আমার এতক্ষণ ধরে ভনিতা করার বিষয় একটাই, যে এক একটা ইউনিটের কিন্তু এক এক গ্রুপ এক্সপার্ট আছে, এবং তোমার এই রবীন্দ্র সাহিত্যের এক্সপার্টরা কখনো নাটকের প্রশ্ন করতে যাবে না, মধ্যযুগের এক্সপার্টরা কখনো কবিতার প্রশ্ন করতে আসবে না। তাহলে রবীন্দ্র সাহিত্যের যারা এক্সপার্ট, তাদের মেন্টালিটি কিন্তু একটু কম, মানে হয় না, মানে একটু জটিল প্রশ্নের দিকে যাচ্ছে। ফলত রবীন্দ্র সাহিত্য কিন্তু আমরা গা ছাড়া ভাবে পড়তে পারবো না। এখানে কিন্তু আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোন গানটা কোথায় হচ্ছে, গানের আগে কোন সংলাপটা রয়েছে, গানের পরে কোন সংলাপটা রয়েছে, অর্থাৎ শুধু গান পড়লে হবে না, গানের আগে কি সংলাপ রয়েছে, গানের পরে কি সংলাপ রয়েছে, এগুলোও কিন্তু পড়তে হবে রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রে।
এবং রবীন্দ্র সাহিত্য থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন সংখ্যা আসে 10টা, কখনো 11টা, কখনো 9টা, অর্থাৎ 9, 10, 11 এর মধ্যে কিন্তু রবীন্দ্র সাহিত্যের প্রশ্ন ঘোরাফেরা করে। এবং আবারও বলছি, রবীন্দ্র সাহিত্য থেকে যেমন ডাইরেক্ট প্রশ্ন আসে, রবীন্দ্র সাহিত্য থেকে কিন্তু ঠিক তেমনই সব থেকে কঠিন প্রশ্নও আসে। রবীন্দ্র সাহিত্য কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা। নেক্সট চলে আসছি ইউনিট 9, ছন্দ অলঙ্কার। ছন্দ অলঙ্কার হচ্ছে প্র্যাকটিসের জায়গা। 4টে জায়গা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। একটা হচ্ছে ইউনিট 1, একটা হচ্ছে ইউনিট 3 অর্থাৎ কবিতা, একটা হচ্ছে ইউনিট 9 অর্থাৎ ছন্দ অলঙ্কার, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ইউনিট 10 অর্থাৎ ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব। এই যে জায়গাটা, অর্থাৎ এই যে ছন্দ ও অলঙ্কারের যে জায়গাটা, এটা থেকে মোটামুটি ছন্দ থেকে 3টে প্রশ্ন তো দেয়ই, ঠিক আছে, অলঙ্কার থেকেও কিন্তু অনুরূপ ভাবে 3 থেকে 4টে প্রশ্ন দেয়, অর্থাৎ ছন্দ অলঙ্কার মিলিয়ে কিন্তু 6 থেকে 7টা প্রশ্ন দেয়, তার বেশি দেয় না। 6 থেকে 7টা প্রশ্ন কিন্তু অলঙ্কার এবং ছন্দ থেকে দেয়। হ্যাঁ, এবার চলে আসছি ইউনিট 10। ইউনিট 10 এর বলে রাখি যে ইউনিট 10 এর এই নেটে যে কটা প্রশ্ন এসছে 100% কমন ইউনিট 10, 100%, এবং ছন্দ অলঙ্কারের ক্ষেত্রেও তাই, বিশেষত অলঙ্কার 100% কমন। একটা প্রশ্নও বাইরে আসেনি, একটা সিঙ্গেল প্রশ্নও বাইরে আসেনি এখান থেকে। তো এই যে অলঙ্কার বাদ বলো, রীতিবাদ বলো, রসবাদ বলো, ধ্বনিবাদ বলো, এখান থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন আসবে। উজ্জ্বল নীলমণি থেকে কিন্তু 2 থেকে 3টে, অর্থাৎ এখানে যদি 3টে দিয়ে দেয় এখানে 2টো দেবে, এখানে যদি 3টে দিয়ে দেয় এখানে 2টো দেবে, এবং পোয়েটিক্স থেকে 3টে প্রশ্ন মাস্ট। তাহলে এই দুটো কিন্তু অল্টারনেট হবে। বেশিরভাগ তোমার ভারতীয় কাব্যতত্ত্ব থেকে 3টে প্রশ্ন দেয়, উজ্জ্বল নীলমণি থেকে 2টো প্রশ্ন দেয়, পোয়েটিক্স থেকে 3টে, অর্থাৎ 3, 3, 6 আর 1, 7, 7টা প্রশ্ন কিন্তু ইউনিট 10 থেকে দেয়। তাহলে লক্ষ্য করো সব মিলিয়ে যতগুলো প্রশ্ন বললাম আমি, দেখো ওখানে টোটাল 90টা মতন প্রশ্ন হচ্ছে, 90টা মতন প্রশ্ন হচ্ছে, একটু গুনে নিও, 90টা মতন প্রশ্ন হচ্ছে। তাহলে এই যে 90টা মতন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন সংখ্যা দেওয়ার কথা 100, কারণ পেপার 2 এর টোটাল 200 নম্বরের মধ্যে পরীক্ষা। তাহলে 90টা প্রশ্ন, 8-10টা প্রশ্ন কোথায়? 8-10টা প্রশ্ন একদম পরীক্ষা দিতে 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 শেষে দেখি আমরা 2টো প্যাসেজ দেয় বা 2টো প্যারাগ্রাফ দেয়। এই প্যারাগ্রাফের একটাতে 5 + 5টা করে প্রশ্ন থাকে, অর্থাৎ এখানে 10 দুগুণ 20 নাম্বার কিন্তু থাকে। এবং বলে রাখি এই 5 + 5 এই জায়গাটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে নেয়। কেন? কারণ কম্পিউটারের এখানে সেই এই জায়গাগুলো থাকে, অর্থাৎ 1, 2, 3, 4 নাম্বারিং, ঠিক আছে, এখানে প্যাসেজটা দিয়ে দেবে এবং এখানে তোমার প্রশ্ন। তো এই প্যাসেজটা না এই সাইডেও খানিকটা থাকবে, এই সাইডেও খানিকটা থাকবে, কারসার দিয়ে এইদিক ওইদিক এইদিক ওইদিক এইদিক ওইদিক করে তোমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। তাই এই জায়গাটাতে সময় নেবে এই 10টা প্রশ্নের জন্য 30 মিনিট মিনিমাম। তোমাকে কিন্তু এই 30 মিনিট সময় এই প্যাসেজ দুটোর জন্য বাঁচিয়ে রাখতে হবে। এবং গতদিন এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমি একটু বলেছিলাম, আজকে আর বলবো না, কিভাবে বাঁচাবে আমি গতদিন বলে দিয়েছিলাম, শুধু জাস্ট বলে দিলাম এখানে কিন্তু এই 10টা প্রশ্নের জন্য 30 মিনিট সময় নিয়ে নেবে, এবং গতদিনও কিন্তু সেম কথা বলেছিলাম। তাহলে ওভারঅল কিন্তু মোটামুটি সিলেবাস এবং কোথা থেকে কটা করে প্রশ্ন আসছে সেই বিষয়টা মোটামুটি বোঝাতে পারলাম। এইবার যেখানে আমাদের বিষয় চলে আসছে সেটা হচ্ছে যে আজকের যে বিষয়, যে কারক নিয়ে আমি কিছু কথা বলবো। কারক, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে কারক কিন্তু খুব একটা সিলেবাসের মধ্যে নেই, কিন্তু তবুও কারক রিলেটেড কিন্তু কয়েকটা প্রশ্ন লাস্ট কয়েক বছর আমি দেখলাম। তো সেই জন্য আমি পুরোপুরি ইনডেপথে না গেলেও আজকের ক্লাসটা কারকের জন্য আমি বেশি না 25 মিনিট সময় নেবো কারকের জন্য, এবং কথা দিচ্ছি এই 25 মিনিটের মধ্যে কিন্তু কারক সম্বন্ধে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কারক থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্ন তোমরা করতে পারবে, সেটা আমি কথা দিচ্ছি, এবং মাত্র 25 মিনিট সময় দেবো কারকের জন্য, ম্যাক্সিমাম 25 মিনিট, তারও কম হতে পারে। চলো, আচ্ছা তাহলে আমরা কারকে ঢুকছি। চলো, কারক কি আগে আমাদের জানতে হবে, যে কারক কাকে বলে। দেখো বাক্য মধ্যস্থিত বা বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে কারক।
তাহলে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি কারক বলে, আর কোনো কিছুকে কি কারক বলে না? তাহলে সম্বন্ধ পদ এগুলো কি কোথায় যাচ্ছে, আমরা আসবো। কিন্তু মূল বিষয় হচ্ছে বাক্যের ক্রিয়াপদ। এই বাক্যের ক্রিয়াপদটার সঙ্গে এই যে নামপদ, এই নামপদের যে সম্পর্ক, কিভাবে সম্পর্ক না, এখানে আমরা বিভিন্ন প্রশ্ন করে সম্পর্ক তৈরি করব। কি, কে, কোথায়, ঠিক আছে? এই প্রশ্নগুলো করে কিন্তু আমরা কারক নির্ণয় করব। আমরা আসছি সেই জায়গাগুলোতে। চলো, আমরা কারককে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। বাংলা ভাষায় প্রথম যেটা আমরা আসবো সেটাকে বলছি আমরা কর্তৃকারক। তারপরে আসবো আমরা কর্মকারক, তারপরে আসবো আমরা করণ কারক। এই সম্প্রদান কারকটাকে আমরা একটু সাইডে রাখছি। তারপরে আসবো আমরা অপাদান কারক, তারপরে আসবো আমরা অধিকরণ কারক। তো এই সম্প্রদান কারকটাকে আমরা সাইডে রাখছি কারণ এই সম্প্রদান কারক বর্তমানে, আমি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রেফারেন্স নিয়ে বলছি, বর্তমানে সম্প্রদান কারকটা কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তাহলে এখানে আমরা বাংলা ভাষার ক্ষেত্রে কোন কারকটা বেশি করে দেখব সম্প্রদান কারকের জায়গায়? না, এখানে সম্প্রদান কারকের জায়গায় যে কারকটা আসছে সেটা হচ্ছে নিমিত্ত কারক। এবং এনটিএ নেট বলো বা বিভিন্ন প্রতিযোগিতামূলক এসএলএসটি বলো, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই সম্প্রদান কারক নয়, বাংলা ভাষার ক্ষেত্রে নিমিত্ত কারক থেকেই প্রশ্ন আসে। তাহলে সম্প্রদান কারকটা কোথায় চলে গেছে, বা নিমিত্ত কারকটাই বা কি? আমরা অনেকে মনে করি যে যাই নিমিত্ত কারক তাই সম্প্রদান কারক। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। যাই নিমিত্ত কারক তাই সম্প্রদান কারক, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। সম্প্রদান এবং নিমিত্ত কারক দুটো সম্পূর্ণ আলাদা, এবং সম্প্রদান কারক বর্তমানে কর্মকারকের একটা ভাগ হয়ে গেছে। সেটা যখন কর্মকারকটা ইন ডিটেলসে আমরা পড়াবো তখন কিন্তু আমরা, এবার কিন্তু সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু সম্প্রদান কারক এখনো অক্ষুণ্ণ রয়েছে। আমি বাংলা ব্যাকরণের কথা বলছি। নেক্সট চলে আসছি কারক। এখানেও আমি জাস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানেও কিন্তু সম্প্রদান কারক হবে না, অধিকরণ কারক পর্যন্ত। চলো দেখো, আমরা এখন যে বিষয়টা জানবো, পরীক্ষায় প্রশ্ন আসছে যে বিভক্তি বলতে কি বোঝানো হয়, বাংলা ভাষায় বিভক্তি বলতে কি বোঝানো হয়, বিভক্তি কি কাজে লাগে। দেখো, বাক্যের মধ্যে বা বাক্য মধ্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের যে সকল বর্ণ বা শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে এখানে একটা মূল জিনিস আমাদের দেখতে হবে যে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের কি না অন্বয় সাধন। সেই অন্বয় সাধন মানে সম্পর্ক। এই বিভক্তি ছাড়া কিন্তু একটা শব্দের সঙ্গে আর একটা শব্দকে তুমি রিলেট করতে পারবে না, সম্পর্ক স্থাপন করতে পারবে না। তো এই ব্রিজ বা রিলেট বা সম্পর্কের জন্য কিন্তু এই বিভক্তির উৎপত্তি। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে এখানে দেখো লেখাই রয়েছে যে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এখানে এই যে ছাদে, এই যে শব্দটা ছাদে, এই শব্দটাতে এ শব্দ রয়েছে, এ যদি এ যুক্ত না করে ছাদ বসে, তাহলে ছাদ বসে, এখানে তুমি ছাদ এবং বসো এই দুটো সম্পূর্ণ আলাদা শব্দ, আলাদা মানে, তুমি কখনোই কোনো মানে তৈরি করতে পারবে না এই দুটো শব্দকে একসঙ্গে বসিয়ে। তাই ছাদে অর্থাৎ এ বিভক্তি এখানে বসিয়ে ছাদে বসে এই দুটোর মধ্যে কি তৈরি করা হলো না সম্পর্ক তৈরি করা হলো। ঠিক তেমন ভাবে মা, এই মায়ের পরে কিন্তু শূন্য বিভক্তি ব্যবহার করা হয়েছে। শিশুকে অর্থাৎ এখানে কে বিভক্তি ব্যবহার করা হয়েছে। চাঁদ অর্থাৎ এখানে শূন্য বিভক্তি ব্যবহার করা হয়েছে দেখাচ্ছেন। অর্থাৎ এই যে বিভক্তিগুলো কি তৈরি করছে না শব্দের মধ্যে অন্যয় তৈরি করছে বা অন্যয় সাধন করছে। আমরা যদি একটু ইন ডিটেলসে জায়গাটা আর একটু দেখার চেষ্টা করি তাহলে কি দেখলাম, যে কারক দেখলাম কয়েকটা। কি কি কারক দেখলাম না, কর্তৃকারক দেখলাম, কর্মকারক দেখলাম, করণ কারক দেখলাম, নিমিত্ত কারক দেখলাম, সম্প্রদান কারক দেখলাম, অপাদান কারক দেখলাম এবং অধিকরণ কারক দেখলাম। এখানে কারক যেমন দেখলাম, আমি কিছু অকারক সম্বন্ধে বলতে পারবো, মানে বলতে চাই যেটা কারক নয়, যেটা কারক নয়। তাহলে কোন বিষয়গুলো কারক নয়?
সেক্ষেত্রে দুটো পদ আমরা বলবো, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ, আর একটা হচ্ছে সম্বোধন পদ। একটা শব্দ আমি এখানে লিখতে চাই, মানে সরি, একটা বাক্য আমি এখানে লিখতে চাই, শব্দ দিয়ে তৈরি বাক্য, যে আমরা, দাঁড়াও এখানে না লাল কালিটা ঠিক আসছে না, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ চলো, আমরা ভাত খাই। খুব সোজা একটা বাক্য, আমরা ভাত খাই। তাহলে ক্রিয়াপদ যদি আমরা দেখতে চাই, এখানে এই বাক্যটার মধ্যে কোনটা ক্রিয়াপদ? না আমরা সবাই জানি, ছোটবেলায় পড়ে এসেছি, খাইটা ক্রিয়াপদ, রাইট? তাহলে খাইটা যদি ক্রিয়াপদ হয়, তাহলে এখানে কি খাচ্ছ তুমি? না ভাত খাচ্ছ। কে খাচ্ছি? না আমরা খাচ্ছি। তাহলে আমরার সঙ্গে কিন্তু খাইয়ের ডিরেক্ট কোনো সম্পর্ক হচ্ছে না। আমরা ভাত খাচ্ছি। এই যে আমরা, এটা কি পদ? এটা সর্বনাম পদ। এবং ভাত কি পদ? না ভাত বিশেষ্য পদ। এই সর্বনাম পদ এবং বিশেষ্য পদ কিসের সঙ্গে? না এই ক্রিয়াপদের সঙ্গে। এই ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করছে তাকে বলা হচ্ছে কারক, তাকে বলা হচ্ছে কারক। ঠিক আছে? তাহলে এই যে ক্রিয়াপদ, এই যে খাই, এটার সঙ্গে ভাত একটা সম্পর্ক তৈরি হচ্ছে বিশেষ্য পদ হিসাবে, আমরা একটা সম্পর্ক তৈরি হচ্ছে সর্বনাম পদ হিসাবে। তো আমরা ভাতটাকে যদি তুলে দিই তাহলে খাই, কি খাই? উইদাউট ভাত কিন্তু বিষয়টা খুব একটা মিনিংফুল হবে না। তাই এই সর্বনাম পদ এবং বিশেষ্য পদ একসঙ্গে ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক তৈরি করছে তাকে বলা হচ্ছে কারক। আমি আর একটা বাক্য লিখবো এখানে, যে আমরা সাদা ভাত খাই। আমরা সাদা ভাত খাই। তাহলে এখানে এই যে ভাত খাচ্ছি, কারা খাচ্ছি? আমরা খাচ্ছি। কি খাচ্ছি? না সাদা রঙের ভাত খাচ্ছি, সাদা রঙের ভাত খাচ্ছি। অর্থাৎ এই সাদা ভাত হচ্ছে কি, না এই সাদাটা হচ্ছে ভাতের বিশেষণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আলটিমেট জায়গা কিন্তু আমার এটাই ছিল, বিশেষণ প্রশ্ন আসে, দেখে নিও। তো এই যে বিশেষণ মানে কি, কেন বিশেষণ বলছি? না এই সাদার মধ্য দিয়ে কি হচ্ছে, ভাতের দোষ গুণ এগুলো প্রকাশ পাচ্ছে, বা ভাতের দোষ গুণ এগুলোকে বোঝানো হচ্ছে। তাই বিশেষণ পদের কিন্তু কোনো কারক হয় না। নেক্সট চলে আসছি আমরা এই যে সম্বন্ধ এবং সম্বোধন পদ যেটা বললাম, এই দুটোর একটু উদাহরণে। তো পরের একটা পেজ আমরা আসছি, দেখো এক সেকেন্ড, আচ্ছা চল, রামের ভাই, আচ্ছা একটু উপরে লিখি নাহলে পেজ শেষ হয়ে যাবে। রামের ভাই খেলছে। আমি কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। তাহলে কে খেলছে? না রামের ভাই খেলছে, রাইট? রামটা কিন্তু এখানে সম্বন্ধ পদ। এই রামের কিন্তু কোনো কারক হয় না। ভাই খেলছে, ভাই, তার সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই যে খেলছে এটা হচ্ছে ক্রিয়াপদ, খেলছে এটা হচ্ছে ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদের সঙ্গে ভাইয়ের সম্পর্ক রয়েছে, কে খেলছে? ভাই খেলছে। কিন্তু রামের সঙ্গে কিন্তু কোনো সম্বন্ধ নেই, রাম হচ্ছে সম্বন্ধ পদ, এবং এই সম্বন্ধ পদকে বলা হয় অকারক, অর্থাৎ এর কোনো কারক হয় না। চলো আর একটা উদাহরণ দেব আমি, মা আমাকে জল দাও। মা আমাকে জল দাও,
ঠিক আছে? তো এই যে মা আমাকে জল দাও আমি বলছি, তাহলে এখানে কর্তা কে? এখানে কর্তা, এই যদি তুমি বলো যে মা আমাকে জল দাও, তাহলে তুমি কর্তা বা আমি কর্তা, তাই না? তাহলে তুমি কর্তা বা আমি কর্তা, আমরা কাকে বলছি? আমরা কাকে বলছি? আমরা মাকে বলছি। আমরা মা না বলে তো বলতে পারতাম যে মা, না বলে তুমি আমাকে জল দাও, রাইট? তো এই যে তুমি বা মা, এই মাটাকে বলা হচ্ছে কি না সম্বোধন পদ। কারণ এই মা বলে কিন্তু তুমি ডাকছো, তুমি মা না বলেও কিন্তু ডাকতে পারতে, কারণ সামনেই তোমার মা রয়েছে যে আমাকে জল দাও। তাহলে মাটা আমরা কেন বলছি? কারণ এটা কিন্তু শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে মা আমার কথাটা শোনে। তাই এইটার সঙ্গে কিন্তু এই জল দাও বা ক্রিয়ার কিন্তু কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। তাই এটাও কিন্তু একটা কি না অকারক, অর্থাৎ এরও কিন্তু কোনো কারক হয় না, এরও কিন্তু কোনো কারক হয় না। নেক্সট আমরা চলে আসছি কোথায়? নেক্সট আমরা আসছি যে কর্তৃকারক, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম যে কর্তৃকারক। এই কর্তৃকারক বলতে কি বোঝানো হয়? কর্তৃকারক বলতে কি বোঝানো হয়, খুব ছোট করে 2 মিনিটে বলবো কর্তৃকারক বলতে কি বোঝানো হয়। দেখো, ক্রিয়া যে কাজ করে, অর্থাৎ ক্রিয়ার যে মানে ক্রিয়া যেটা আর কি, সেই কাজ, ক্রিয়ার কাজটা যে করে। সাপোজ আমি ভাত খাবো, তুমি খেলা করছো, অর্থাৎ কে খেলা করছে? তুমি খেলা করছো। কে ভাত খাবে? না আমি ভাত খাবো। তো এই যে আমি ভাত খাই, সে ফুটবল খেলে, এই যে খাই একটা ক্রিয়া, খেলে একটা ক্রিয়া, তাহলে কে ভাত খাচ্ছে? না আমি ভাত খাচ্ছি। তাহলে এই আমি কি করছি? না ক্রিয়ার কাজটা কিন্তু করছি। সে ফুটবল খেলছে, সে কি করছে? না ক্রিয়ার কাজটা কিন্তু করছে। অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ যে কারক ক্রিয়ার কাজগুলো করছে। তাহলে ধরো আমি, তুমি, আমরা সবাই জীব বস্তু, রাইট? তাহলে এখানে যদি একটু জড় বস্তু নিয়ে কথা বলি, সেগুলো কি কর্তৃকারক হবে? সরি, হ্যাঁ, সেগুলোও কর্তৃকারক হবে। যেমন নদী বয়ে চলে, যেমন বাতাস বইছে, যেমন মেঘ ডাকছে, যেমন ফোনটা বন্ধ হয়ে আছে। তো এই যে নদী বয়ে চলছে, এই চলছে, এই চলার কাজটা কে করছে? না নদী করছে, কর্তৃকারক। আচ্ছা, বইছে, এই বওয়ার কাজটা কে করছে? না বাতাস করছে, কর্তৃকারক। ডাকছে, কে ডাকছে? এই কাজটা কে করছে? মেঘ। আচ্ছা, কি বন্ধ হয়ে আছে? না ফোনটা বন্ধ হয়ে আছে, কর্তৃকারক। তাহলে কর্তৃকারক কিভাবে হচ্ছে আমি কিন্তু একটু হলেও বোঝাতে পারছি, কর্তৃকারক কিভাবে হচ্ছে। আমি একদম শেষে একটা ট্রিক্স বলবো যে কি দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হবে, অর্থাৎ কোন কোন বিষয় দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হবে, কোন কোন বিষয় দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে, করণকারক হবে, এই বিষয়গুলো। তাহলে এইগুলোকে আমরা কর্তৃকারক ধরছি। দেখা গেল আমি আর একটা কই যে গেল আমার পেনটা, আচ্ছা এই যে, আমি আর একটা লাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে তোমরা এক সেকেন্ড, তোমার খারাপ আচরণ আমাকে দুঃখ দিয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? না তোমার খারাপ আচরণ আমাকে দুঃখ দিয়েছে। তাহলে এই যে দুঃখ দিয়েছে, এই যে দুঃখ দিয়েছে,
তা এই দেওয়াটার কর্ম। তো এই কর্মটা কে কে করছে? না একজন বক্তা করছে, তোমার, ঠিক আছে, একজন মানুষ, খারাপ আচরণ। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু এই বাক্যের কর্তা, অর্থাৎ এটাও কিন্তু কর্তৃকারক, এটাও কিন্তু কর্তৃকারক। কর্তৃকারকের কিন্তু অনেকগুলো ভাগ হয়, সেটা আমাদের আজকের বিষয় না, সেটা আমি পরে অন্য কোনো একটা ক্লাসে পড়াবো। নেক্সট চলে আসছি কর্মকারক। কর্মকারক, তো কর্মকারক বলতে কি বোঝানো হয়? না, কর্মকারক বলতে বোঝানো হয় একদম গোদা বাংলায় যদি আমি বলি, তাহলে ক্রিয়া যার উপর প্রযুক্ত হয়, ক্রিয়ার কাজটা যে করছে সে কর্তৃকারক, কিন্তু ক্রিয়া এবার যার উপরে ভর করছে, অর্থাৎ যার উপরে প্রযুক্ত হচ্ছে। ক্রিয়া যার উপরে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু ভালোভাবে বলি তাহলে বলবো ক্রিয়া যার উপর কাজটা করছে। চলো বোঝাতে পারলাম? যেমন ধরো আমি ভাত খাবো, এখানে খাওয়াটা ক্রিয়া। আমি অর্থাৎ কে ভাত খাবে? না আমি ভাত খাবো, তো আমিটা কর্তা। তাহলে কি খাবে, অর্থাৎ এই যে ক্রিয়ার কাজটা, এই যে ভাত কিসের জন্য খাবা, এই যে অর্থাৎ এই যে খাবে, এই খাওয়া কাজটা কার উপরে প্রযুক্ত হচ্ছে? তুমি কি খাচ্ছ? ভাত খাচ্ছ, সেই জন্য ভাত কিন্তু এখানে কর্মকারক। নেক্সট আরো একটা উদাহরণ, তোমাকে আমি উপহার দেব। তোমাকে আমি উপহার দেব, এই যে জায়গাটা, যে তোমাকে আমি উপহার দেব, কি দেবে? না উপহার দেবে। এই যে উপহার, তোমাকে, কাকে? তোমাকে, অর্থাৎ তোমার উপরে কিন্তু প্রযোজ্য হচ্ছে, সেই জন্য তুমি কিন্তু এখানে কর্ম। অর্থাৎ একই ক্রিয়ার যদি এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, কর্তৃকারক সরি তোমার কর্মকারকে, একই ক্রিয়ার যদি দুটি কর্ম থাকে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে একই ক্রিয়ার দুটি কর্ম থাকছে, অর্থাৎ ক্রিয়া কিন্তু একটা, কর্ম কিন্তু দুটি, সেক্ষেত্রে এই কর্ম দুটোই দুটো ভাগ হয়ে যায়। একটাকে বলা হচ্ছে কি না, একটাকে বলা হচ্ছে প্রাণীবাচক, আর একটাকে বলা হচ্ছে অপ্রাণীবাচক। অপ্রাণীবাচক কর্ম এখানে লিখছি। হ্যাঁ, তো এই যে প্রাণীবাচক কর্ম বা অপ্রাণীবাচক কর্ম, এটা আমরা কিভাবে বুঝবো? একটা উদাহরণ দিই, তাহলেই তো পরিষ্কারভাবে বোঝা যায়, তাই না? চলো, আমি তোমাকে কথাটা বলবো, উদাহরণ, আমি তোমাকে কথাটা বলবো, আমি তোমাকে কথাটা বলবো, বলাটা, বলবো, এটা ক্রিয়া, আশা করি বুঝতে পারছো। তো ক্রিয়া দুটো কর্ম এখানে রয়েছে, তোমাকে এবং কথাটা। এখানে এই দুটো যে কর্ম, এই দুটো বুঝতে তোমার অসুবিধা হচ্ছে না? কেন কর্ম? কেন কর্ম? কারণ এই যে বলবো, এটা কাদের উপরে অ্যাপ্লাই হচ্ছে? না কথার উপরে অ্যাপ্লাই হচ্ছে, আবার তোমাকের উপরে অ্যাপ্লাই হচ্ছে, আর আমি তো এখানে কর্তা, আমার কথা ছেড়েই দিলাম। তাহলে এই যে তোমাকে এবং কথাটা, এখানে কিন্তু একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক। কোনটা অপ্রাণীবাচক? না কথাটা অপ্রাণীবাচক। কোনটা প্রাণীবাচক? না তোমাকে প্রাণীবাচক। যে শব্দটা বা যে শব্দবন্ধটা প্রাণীবাচক হবে তাকে বলা হয় কি না, তাকে বলা হয় গৌণ কর্ম।
আর যে শব্দটা অপ্রাণীবাচক হবে তাকে বলা হয় মুখ্য কর্ম। প্রশ্ন আসে, এই ছোট্ট ছোট্ট প্রশ্ন, কারক করতে তোমাদের দেবে না, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসে। তাহলে এই জায়গাটা আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট চলে আসছি যে কারকটা, সেটা হচ্ছে কি চলো সেই কারকটাতে আসার আগে আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, আরেকটা উদাহরণ, লাস্ট উদাহরণ। গাছটা বাড়ছে, একটা বাক্য, গাছটা বাড়ছে। তাহলে কি বাড়ছে, কি বাড়ছে? না, গাছটা বাড়ছে। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো তো, কি দিয়ে প্রশ্ন করলে আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, এই সরি কর্মকারক কিন্তু বোঝা যায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্মকারক বোঝা যায়। আর কর্তৃকারকের ক্ষেত্রে কে বা কারা আমরা পরে বলে দেবো। এবার চলে আসছি করণ কারক। করণ কারক, দেখো করণ কারকের ক্ষেত্রে যেটা বলবো যে কর্তাকে সাহায্য করা করণের কিন্তু ধর্ম। অর্থাৎ এই যে কর্তা প্রত্যেকটা বাক্যেই কিন্তু কম বেশি থাকবে, সেই কর্তাকে সাহায্য করছে কে না করণ কারক, এবং এই কর্তাকে সাহায্য করাই কিন্তু করণের প্রধান ধর্ম। অর্থাৎ কি হচ্ছে না, এখানে একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে কেমন হবে উদাহরণটা, যে যন্ত্রের ভয়ে ধরো যদি দিই যে বুদ্ধি দিয়ে কাজ করা যায়। চলো বুদ্ধি দিয়ে কাজ করা যায়, এই যে জায়গাটা অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করা যায়, বুদ্ধির তলায় দাগ, অর্থাৎ এই বুদ্ধিটা কাকে সাহায্য করছে না কর্তাকে সাহায্য করছে, সেই জন্য কিন্তু এটা করণ কারক। নেক্সট চলে আসছি আমাদের আজকের যে প্রসঙ্গটা ছিল প্রথমেই, নিমিত্ত কারক। নিমিত্ত কারক অর্থাৎ এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যার জন্য কিছু করা হয়। ধরো তোমার জন্য আমি কিছু কাজ করলাম, তো তুমি তুমি এখানে নিমিত্ত কারক। যেমন ধরো তোমার জন্য জামা আনবো, তো এখানে তোমার জন্য নিমিত্ত কারক। দেশের জন্য প্রাণ দেব, দেশ এখানে কিন্তু নিমিত্ত কারক, ঠিক আছে। চিকিৎসার জন্য এসেছি, চিকিৎসা এখানে কিন্তু নিমিত্ত কারক, ঠিক আছে। নেক্সট চলে আসছি অপাদান কারক। অপাদান কারক বলতে কি বোঝানো হয় না, অপাদান কারক বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয়, যেখান থেকে যখন থেকে যে কাল থেকে অর্থাৎ যে উৎস, সেই উৎসটাকে অপাদান কারক। সাপোজ দেখা গেল যে তুমি কলকাতা থেকে বহরমপুর যাচ্ছ, তো এই যে কলকাতা, ঠিক আছে, এখানেই তো তোমার উৎস, অর্থাৎ এই কলকাতাটা কিন্তু তোমার অপাদান কারক, ঠিক আছে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দেবো। ধরো আমি একজন মেন্টর, ধরো একজন টিচার, আমাকে লজ্জা কি, ধরো আমি তোমাদের তো প্রশ্ন করলে তোমরা উত্তর দাও না, তো এখানে ধরো আমি এই কথাটা বললাম, তো এই আমি এখানে কিন্তু অপাদান কারক। কেন? কারণ এই টিচার উৎস কিন্তু আমি, ঠিক আছে। নেক্সট চলে আসছি অধিকরণ কারক। ওফ শিট, অধিকরণ কারক বলতে কি বোঝানো হয়
না, অধিকরণ কারক বলতে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে যে অধিকরণ কারককে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। অধিকরণ কারককে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে আধার, আর একটাকে বলা হচ্ছে ভাব। তাহলে একটাকে বলা হচ্ছে আধার, আর একটাকে বলা হচ্ছে ভাব। কাকে আধার বলা হচ্ছে, কাকে ভাব বলা হচ্ছে, সেটা আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন। এক সেকেন্ড, কেউ একজন এসছে কিন্তু সামহাউ চলো, তাহলে একটাকে বলা হচ্ছে আধার আর একটাকে বলা হচ্ছে ভাব। আধার কাকে বলে না, আধার বলা হচ্ছে, ধরো আমি আজ কারক, ধরো আজ কারক নিয়ে আমি যদি উদাহরণ দিই এখানে যে আজ কারক নিয়ে ক্লাস হচ্ছে, তো এই যে কারক, এটা কিন্তু একটা আধার, এটা কিন্তু অধিকরণ কারক। ধরো এই ভাবের দিক থেকে যদি আমি একটা উদাহরণ দিই, কোথায় মানে কথাটা গোলমালের মধ্যে হয়ে গেল, কথাটা গোলমালের মধ্যে হয়ে গেল। এই যে গোলমাল, এটা কিন্তু একটা ভাব, অর্থাৎ কিসের উৎস না কথার উৎস, যে সেখান থেকে গোলমালের মধ্যে থেকে হয়ে গেছে, সেই জন্য এটা কি না ভাব, এবং এটা অধিকরণ কারক। তাহলে মোটামুটি কারক সম্বন্ধে একটা কনক্রিট ধারণা, মানে ওভারঅল পুরোটা না হলেও, পুরোটার জন্য প্রচুর সময় লাগবে, পুরোটা না হলেও একটা ওভারঅল ধারণা বোধহয় দিতে পেরেছি। একটা খুব ওপর ওপর ধারণা হলেও আমার মনে হয় হয়েছে। এবং এনটিএ নেটের জন্য কিন্তু এটাই যথেষ্ট, বারংবার বলছি, এনটিএ নেটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে ডিরেক্টলি, তোমাদের বলে না যে কারক করো, কিন্তু কারকের এই যে বিভক্তি হেনা তেনা যেগুলো পড়ালাম, ভাগ, ঠিক আছে, ক্রিয়া, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, একটু এনটিএ নেটের সিলেবাসটা না হলেও একটু কোয়েশ্চেন খুলে দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, লাস্ট কয়েক বছর ধরে আসছে। ফলত এই জায়গাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো এবার আমাদের যেখানে আমি বলেছিলাম, আমি একটা কথা যে রুটিন, ঠিক আছে, সেই রুটিন আমি যেহেতু বলে দিয়েছিলাম রুটিনের কথা, একদম চোখের সামনে দেখো রুটিনটা রয়েছে, যেখানে একদম শুরুতে লেখা রয়েছে মর্নিং রুটিন। আমি একবারও বলছি না ভোর 4টের সময় উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে, ভোর 3টের সময়, যদি তোমরা উঠতে পারো তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না। আমি এটা একটা ইন জেনারেল রুটিন দিয়েছি, অর্থাৎ প্রত্যেক দিন সকাল সকাল 6টার সময় চেষ্টা করতে হবে ঘুম থেকে ওঠার, এবং 6টা থেকে 6:30 পর্যন্ত মোটামুটি একটু ফ্রেশ ট্রেশ হলে, ঠিক আছে, 6:30 থেকে 7টা পর্যন্ত, দেখো এখানে কিন্তু একটা, দেখো শুধু পড়াশুনো করলে হবে না, আমাদের হলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে যেতে হবে। ধরো 6টা মাস তোমাকে হলিস্টিক ডেভেলপমেন্ট, তোমার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, তোমার খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে তোমার পড়াশুনো, কারণ স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস কিন্তু তোমার পড়াশোনার সাথে ডিরেক্টলি রিলেটেড। ধরো আজকে তুমি এমন কিছু খাবার খেলে তোমার প্রচুর অ্যাসিডিটি হয়ে গেল, আগামী 3 দিনের জন্য পড়া বন্ধ, ঠিক আছে, তুমি এমন ভাবে লাইফস্টাইল লিড করছো, তোমার শরীর খারাপ হয়ে গেলে তুমি পরীক্ষাটাই দিতে পারলে না, তো তোমার পড়াশোনা করে কি হবে? সুতরাং 6:30 থেকে 7টা পর্যন্ত কি করতে হবে না, একটু এক্সারসাইজ বা যোগা করলে, মেডিটেশনটা মাস্ট, ঠিক আছে, এবং কিছু তোমার এনার্জি ড্রিঙ্ক বা একটা এনার্জেটিক দিয়ে তোমরা গ্রো আপ করলে বা শুরু করলে, 7টা থেকে 7:30টার মধ্য দিয়ে একটা ছোট্ট ব্রেকফাস্ট নিয়ে নিলে, এইবার তোমার 7:30টা থেকে পড়া শুরু হবে। তাহলে 6টার সময় ঘুম থেকে উঠে 7:30টা পর্যন্ত, আর পারলে এর মধ্যে স্নানটা করে নেবে, যদি পারো এর মধ্যে স্নান করে নেবে, যদি তোমাদের ঠান্ডার প্রবলেম না থাকে। এবার 7:30টা থেকে তোমাদের পড়তে হবে পোমোড্রো মেথডে, স্লাইড নেবে 55 মিনিট করে, অর্থাৎ
মোবাইলের টাইমার দেবে, স্টপ ওয়াচ সবার কাছে আছে, টাইমার দেবে 55 মিনিট, পরবর্তী 5 মিনিট একটু রিফ্রেশ হবে, অর্থাৎ 60 মিনিটের একটা কমপ্লিট, ঠিক আছে। আবার 55 মিনিটের টাইমার দেবে, 55 মিনিট হয়ে গেলে 5 মিনিট একটু রেস্ট নেবে। এই 55 মিনিট 5 মিনিট 55 মিনিট 5 মিনিট এরকম করে পড়লে পড়াটা মনে থাকবে, পড়াটা এফেক্টিভ হবে। অর্থাৎ 7:30 থেকে 9:30 এই যে দিনের প্রথম 2 ঘন্টা, এই প্রথম 2 ঘন্টা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা এনটিএ হোক, ইউপিএসসি হোক, নিট হোক, জেইই হোক, এসএলএসটি হোক বা টেট হোক। কারণ আমাদের সিলেবাসের সব থেকে কঠিন জায়গা যেগুলো আমাদের মাথায় ঢোকে না, দেখো এক একজনের এক একটা জিনিস মাথায় ঢোকে না, তো যার যে জিনিসটা মাথায় ঢোকবে না সেই জিনিসটা সে দিনের প্রথমেই শুরু করবে। 2 ঘন্টা মাথায় না ঢুকলেও মন্ত্র পড়ার মতন পড়তে হবে, অর্থাৎ ফোকাস অন চ্যালেঞ্জিং টপিক ইন ইয়োর সাবজেক্ট, রিভাইজ কি কনসেপ্ট অন থিওরিজ, মেক ডিটেলস নোট ফর কুইক রিভিশন লেটার। অর্থাৎ তুমি সেই জায়গা থেকে পড়ার পরে একটা ছোট্ট করে নোটস বা একটা ছোট্ট রিভাইজ নোটস তৈরি করে রাখবে, পরবর্তীকালে যেন সেখান থেকে তুমি তাড়াতাড়ি রিভিশন দিতে পারো। 9:30 থেকে তোমার 9:45 পর্যন্ত ধরো একটু হাঁটাহাঁটি করলে, কাজবাজ করলে টুকটাক, ঠিক আছে, 15 মিনিট একটু রেস্ট নিলে, যদি মনে করো এরকম ভাবে পড়তে পারো। যদি মনে করো 55+5 55+5 এরকম ভাবে পড়তে পারবো। এবার চলে আসছে সেশন 1 কমপ্লিট, ঠিক আছে। এই সেশন 1 যদি তোমার এফেক্টিভ হয় তো সেশন 2 কিন্তু অটোমেটিক্যালি তোমার এফেক্টিভ হবে। এবার চলে আসছে সেশন 2। এই সেশন 2 তে তোমরা পড়বে পেপার 1, অর্থাৎ পেপার 1 এর ডেটা ইন্টারপ্রিটেশন, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং, যেখান থেকে প্রত্যেক বছর প্রচুর প্রচুর প্রশ্ন আসছে। সেই স্পেসিফিক ইউনিটটা কিন্তু এই সময় প্রত্যেক দিন না হলেও, তোমার ধরো আজকে ডেটা ইন্টারপ্রিটেশন করলে তো কালকে কমিউনিকেশন করলে, কালকে কমিউনিকেশন করলে তো পরশুদিন, তারপরে 2 দিন লজিক্যাল রিজনিং করলে, ওরকম রিসাইকেলিং ওয়েতে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। সেই সঙ্গে সঙ্গে 10 থেকে 15টা প্রশ্ন প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইউনিট থেকে প্র্যাকটিস করতে হবে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের হবে। চলো নেক্সট চলে আসছি 11টা থেকে 11:50 পর্যন্ত একটু হালকা ব্রেকফাস্ট করে নেবে, কারণ পড়াশোনা করলে একটু খিদে লাগে, ঠিক আছে। সাপোজ ভাত খেতে বসো না, ভাত খেতে বসলে ঘুম পেয়ে যাবে, একটু হালকা কোনো ওটস বা কর্নফ্লেক্স বা তোমার পাউরুটি অর্থাৎ ব্রেড জাতীয় কিছু একটা ব্রেকফাস্ট করলে। এইবার চলে আসছে সেশন 3-তে। সেশন 3টা আসবে 11:30 থেকে 1টা পর্যন্ত। এই সময় ফুল লেন্থ একটা মক টেস্ট দিতে পারো। যদি মনে করো যে তুমি প্রত্যেকদিন মক টেস্ট দেওয়ার দরকার নেই, সপ্তাহে একদিন যথেষ্ট, ঠিক আছে, আর আমার কাছে যদি ভর্তি হও তাহলে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা মক টেস্ট নেব। এই সময় উপন্যাস পড়বে, উপন্যাস প্রত্যেক দিন মোটামুটি এই 11:30 থেকে 1টা-1:30 পর্যন্ত এই টাইমটা উপন্যাস পড়বে, ঠিক আছে, বা প্রবন্ধ পড়বে, অর্থাৎ যেগুলো অনেকটা অনেকটা করে পড়তে হয় সেই জায়গাগুলো পড়বে। নেক্সট 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ খেলে রেস্ট নিলে, এবার আফটারনুন রুটিন একটু, তারপরে রেস্ট ফেস্ট নিলে, এবার 2টো থেকে যে 4টে অর্থাৎ সেশন 4 আসছে, এই সময় ইউনিট 2 কিছু জিনিস যেগুলো তুমি আগে পড়ে রেখেছো ভুলে যাচ্ছ সেই জায়গাটা রিভাইজ করবে, সেই সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার জায়গার এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করবে। 4টে থেকে 4:15 পর্যন্ত একটু কফি বা চা ব্রেকফাস্ট করলে, ঠিক আছে। এবার 4:15 থেকে 5টা পর্যন্ত তোমার একটা যে ইউনিটগুলোর আমি কি বলেছিলাম শর্ট নোটস বানাতে, সেরকম দেখা গেল গোটা একটা ইউনিটের শর্ট নোটস পড়ে নিলে, অর্থাৎ তুমি তোমার কাছে কিন্তু পুরো এরকম রিসাইকেলিং ওয়েতে কিন্তু পুরো ইউনিট কভার হচ্ছে। হ্যাঁ, নেক্সট ইভিনিং 5:15 থেকে 6টা পর্যন্ত রেস্ট অর এঙ্গেজ ইন এ রিল্যাক্স। তোমার যে কোনো কাজ বাজ তুমি করলে, ধরো কোথাও ক্লাস করার থাকে তুমি ক্লাস করলে, ঠিক আছে, 6টা থেকে 7:30 পর্যন্ত যদি কোনো ক্লাস থাকে ক্লাস করবে, আদারওয়াইজ গ্রুপ ডিসকাশন করবে, যা করবে 7:30 থেকে 8টা পর্যন্ত, তার মধ্যে ডিনার ফিনার যা করার করবে, ঠিক আছে। মোদ্দা কথা হচ্ছে যে সন্ধে 6টার পর আমাদের ব্রেন আর কাজ করে না, যা কাজ করতে হবে সন্ধে 6টার আগে। কখন থেকে? সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই 12 ঘন্টা আমাদের ব্রেন কাজ করে। এই সন্ধে 6টা থেকে রাত 12টা-1টা যতক্ষণ তুমি জাগবে আমাদের ব্রেন 20% কাজ করে। 20%। সকালবেলা যে কাজটা তুমি 2 ঘন্টায় করবে, সন্ধেবেলা সেই কাজটা করতে তোমার 8 ঘন্টা লাগবে।
ঠিক আছে? তাই লাস্ট মানে অনেক রাত জেগে এইসব করে তোমার কোনো দরকার নেই, ঠিক আছে? কখন ঘুমাবে 10টার সময় ঘুমিয়ে পড়বে। এবং এখানে আমি একটুখানি জিনিস বলেছি যে উইকলি টার্গেট দিতে হবে, ঠিক আছে? আমি যেটা অলরেডি প্রাইম লাইনে দিই, উইকলি টার্গেট দিয়ে দিই, ঠিক আছে? এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর সপ্তাহে অন্তত 2 থেকে 3টে করে তোমার ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে, যেখানে 300 নম্বরের মক টেস্ট থাকবে। রিভিশন দিতে হবে এবং সবসময় পজিটিভ থাকতে হবে। আমি পারবো, তুমি পারবে। তোমার বাইরে পৃথিবীতে কেউ নেই যে পারবে, অর্থাৎ তুমি যদি না পারো তাহলে কারোর পারার ক্ষমতা নেই, ঠিক আছে? চলো, আশা করি রুটিনটা সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট আমি একটা বানিয়েছি যে এরকম করে রুটিন হতে পারে। এর বাইরে যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে তোমরা রুটিনটা যদি মনে করো যে নিজেরা বানিয়ে নেবে তাহলে তো খুব ভালো। কেন বলছি বলো তো? কারণ আমার রুটিন সবসময় কমফোর্টেবল নাও হতে পারে, তাই নিজেরা বানালে সেই রুটিনটা তোমাদের অনেক বেশি কাজে দেবে। এবার চলে আসছি আমি কয়েকটা কথা বলবো, একদম লাস্টে আমি কয়েকটা কথা বলবো। চলো, মোটামুটি ক্লাস কিন্তু কমপ্লিট। আমরা আগামীকাল সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা থেকে আমি পেইড ব্যাচ শুরু করছি। অলরেডি পেইড ব্যাচ ভর্তি হয়ে গেছে 10 জন, ঠিক আছে? তো আর বাদ বাকি 10টা সিট আছে 799 টাকার জন্য, ঠিক আছে? তারপরে কিন্তু সব 999। তো আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা যদি তোমরা বলো তাহলে আমি একটু শুরু করছি। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমি সপ্তাহে দুটো করে কি নেব না, সপ্তাহে দুটো করে আমি ক্লাস নেব পেপার 1-এর উপরে, আবার সপ্তাহে দুটো করে ক্লাস নেব পেপার 2-এর উপরে। অর্থাৎ সপ্তাহে 4টে ক্লাস থাকছে। সপ্তাহে দুটো করে সিবিটি মক টেস্ট থাকছে, যেরকম মক টেস্ট তুমি পরীক্ষার হলে দাও। কিসের উপরে না, এই যে 4টে ক্লাস থাকছে, এই 4টে ক্লাসের পড়ানোর উপরে সিবিটি মক টেস্ট থাকছে। এবং সমস্ত ক্লাস নোটস এবং সমস্ত প্রয়োজনীয় বই আমি পিডিএফ আকারে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এবং প্রত্যেকবারই সেটা আমি দিই। সমস্ত প্রয়োজনীয় বই, সেটা শ্যামাপদ চক্রবর্তীর অলংকার থেকে শুরু করে সুকুমার সেনের সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে সবকিছু, এমনকি ছন্দ অলংকারের যত বই আছে, আর না হলো 50 থেকে 55টার উপরে পিডিএফ আমি একদম ইমিডিয়েট সেন্ড করি। নেক্সট হচ্ছে প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং পাবে। এবং 2019 থেকে 2025-এর জুন পর্যন্ত যত প্রশ্ন হয়েছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান এবং সেই প্রশ্নের ইউনিট অনুযায়ী, অর্থাৎ ইউনিট 1 থেকে আলাদা প্রশ্নের পিডিএফ, ইউনিট 2 থেকে আলাদা প্রশ্নের পিডিএফ, ইউনিট 3 থেকে আলাদা প্রশ্নের পিডিএফ, ইউনিট 4 থেকে আলাদা প্রশ্নের পিডিএফ, এইভাবে ইউনিটের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? এবং সেই সঙ্গে সেই প্রশ্ন সলভ, শুধু প্রশ্ন নয়, বিভিন্ন কোচিং শুধু প্রশ্ন দিচ্ছে, কিন্তু আমাদের এখানে সেই সঙ্গে সলভ। আর কি, প্রত্যেক ইউনিট সাব ইউনিট ধরে ধরে পড়ানো হবে, এবং প্রত্যেক ইউনিট শেষ হলে কিন্তু সেই ইউনিটের রিমেডিয়াল ক্লাস দেওয়া হবে, যেটা প্রত্যেক বাড়ি দিয়ে থাকে। অর্থাৎ সেই ইউনিটে তোমার কোথায় কোথায় সমস্যা, কি কি সমস্যা রয়েছে, যে সমস্যার জন্য তোমার মানে পড়তে অসুবিধা হচ্ছে, সেই রিমেডিয়াল ক্লাস কিন্তু তুমি সেখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি যে টেলিগ্রাম গ্রুপে, আমাদের পেইড টেলিগ্রাম গ্রুপ, পুরো জেনারেল গ্রুপে নয়, সেখানে 2000-এর উপর প্রশ্ন প্র্যাকটিস, 20,000-এর উপর প্রশ্ন প্র্যাকটিস করানো হবে। কতগুলো? 20,000 একটা দুটো অ্যামাউন্ট নয় কিন্তু। এবং এখানে পেপার 1 প্লাস পেপার 2 কিন্তু ইনক্লুড থাকবে। এখানে পেপার 1 এবং পেপার 2 কিন্তু ইনক্লুড থাকবে। 20,000-এর উপরে প্রশ্ন প্র্যাকটিস করা হবে রুটিন অনুযায়ী, যেমন মক টেস্ট হয় সেই মক টেস্টটি লাইভ মক টেস্ট প্রত্যেক সপ্তাহে 4 দিন রাত 10টা থেকে, অর্থাৎ রাত 10টা থেকে 1 ঘন্টা করে প্রত্যেক যেদিনকে মক টেস্ট থাকবে না হলেও 1 থেকে 150টা প্রশ্নের প্র্যাকটিস হবে। অর্থাৎ 6 মাসে না হলেও 20,000-এর উপর প্রশ্ন প্র্যাকটিস করানো হবে। সেই 20,000-এর কোশ্চেন ব্যাংকস কিন্তু আমাদের রেডি। নেক্সট চলে আসছি যে আমাদের এই যে 20,000-এর মক টেস্ট, তার সঙ্গে 4 দিন ক্লাস, 4 দিন মক টেস্ট, প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং, প্রত্যেকটি ক্লাসের ইন ডিটেলস এফেক্টিভ ক্লাস নোট, প্রত্যেকটি সপ্তাহের শেষে পড়ানো বিষয়ের উপর ফুল মক টেস্ট,
পুরো 24 ঘন্টা তুমি টিচার সাপোর্ট পাবে, যখনই মেসেজ করবে ফোন করবে আমাকে পাবে। সাপ্তাহিক টার্গেট শিট, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পুরো ডেট অনুযায়ী তোমার প্রত্যেক সপ্তাহের কি করে দেওয়া হবে না রুটিন তৈরি করে দেওয়া হবে। সেই রুটিন অনুযায়ী তুমি পড়বে এবং সেই রুটিন অনুযায়ী কিন্তু তুমি টেস্ট দেবে। সেই সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সেই রুটিন অনুযায়ী গ্রুপ ডিসকাশন। আমি সবকিছু করে দেবো কিন্তু তোমরা গ্রুপ ডিসকাস করবে, আমি নয়। সেখানে সেই রুটিন অনুযায়ী কিন্তু গ্রুপ ডিসকাশন হবে, অর্থাৎ পুরো তোমাকে পড়ার মধ্যে নিমজ্জিত করে রাখা হবে, তুমি মাথা তোলার সময় পাবে না। সেই সঙ্গে সঙ্গে থাকবে প্রশ্ন অ্যানালিসিস, সেই সঙ্গে সঙ্গে থাকবে কি নোটস, এবং যেটা একটুখানি আগে বললাম গ্রুপ ডিসকাশন। এবং সেই গ্রুপ ডিসকাশনের জন্য কিন্তু তোমার প্রত্যেক দিনের টার্গেট শিট ফুলফিল করতে হবে, তারপর তুমি গ্রুপ ডিসকাস করতে পারবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যেটা বলছি যে প্রত্যেক দিন 100টা প্রশ্নের তো মক টেস্ট থাকবে, মানে সপ্তাহে 4 দিন, এর বাইরেও প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ডে 200টা করে প্রশ্ন তোমার ওখানে কুইজ আকারে দেওয়া হবে, যেগুলো তোমরা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে এও দিচ্ছে এলোমেলো ভাবে, আমাদের এখানে কোনো এলোমেলো ভাবে নয়, অর্থাৎ কুইজ আকারে। কি কুইজ আকারে না, সোমবার, আজকে এই সোমবারে তোমার যে পড়ানোর বিষয়টা, সেই পড়ানোর বিষয়টার উপরে কিন্তু 200 প্রশ্ন কুইজ আকারে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমাদের কোর্স ফি। দেখো খুব ক্লিয়ারলি বলছি, এখন আপাতত আমাদের ব্যাচে 13 জন মেম্বার এনরোল্ড, ঠিক আছে। আমাদের ব্যাচে এখন আপাতত 13 জন মেম্বার এনরোল্ড। প্রত্যেক মাসে প্রথম 20 জনের মধ্যে যদি ভর্তি হও তাহলে 799 টাকা করে। তারপরে যদি তুমি 20 জন যেই হয়ে যাবে, 21 নম্বর জন থেকে কিন্তু সেই কোর্স ফিটা হয়ে যাবে 999। এই কোর্স ফির মধ্যে কি কি পাচ্ছ? এই কোর্স ফির মধ্যে ফার্স্ট সেটা হচ্ছে পেপার 1, সমস্ত কিছু মক টেস্ট, ক্লাস, রেকর্ডিং ক্লাস, নোটস। পেপার 2 মক টেস্ট, ক্লাস, রেকর্ডিং ক্লাস, নোটস, প্রত্যেক দিনের টার্গেট শিট, প্রত্যেক দিনের কুইজ, এবং সেই সঙ্গে সঙ্গে 20,000 প্রশ্নের কোশ্চেন্স ব্যাক। সেটা তোমাকে আগাম প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে, ঠিক আছে, তোমাকে 799 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করে তোমাকে পড়তে হবে 5 তারিখ থেকে। সেটা খুব ইনকেস আমি দেখা গেল যে বাড়িতে খুব প্রবলেম, 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে পারি, আদারওয়াইজ কিন্তু ওয়েট করা যাবে না, আমি গ্রুপ থেকে রিমুভ করে দিই বেসিক্যালি। এইবার ধরো মনে হতে পারে যে আজকে তো 12 তারিখ, তাহলে আমার হচ্ছে এটা কিভাবে কাউন্ট করা হবে, মানে তোমার মাসটা। আজকে 12 তারিখে যদি তুমি পেমেন্ট করো, কাল সকাল 10টা থেকে ক্লাস শুরু হচ্ছে, আবারও বলছি সকাল 10টা থেকে, ঠিক আছে, টিচিং অ্যাপটিটিউড দিয়ে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তাহলে আজকে 12 তারিখে যদি তুমি পেমেন্ট করো, আগামী মাসের 12 তারিখে তোমার সব মাস শেষ হচ্ছে, অর্থাৎ যে যখন ভর্তি হবে তার ঠিক পরের মাসে সেই দিন তার মাস শেষ হবে। এটা তোমাদের জন্য সুবিধা, কোনো চুরির ব্যাপার নেই, ঠিক আছে। এখানে যে বিষয়টা